স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ, পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তাদের পাশাপাশি অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষ, আমজনতার। আর তাই আমজনতার কথা বলতেই স্বাধীনতার মাসে আবারও ফিরে এলাম রাজনীতির দ্বিতীয় অধ্যায় নিয়ে। এ অধ্যায় আমজনতার। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা, এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামী সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। আর পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা জুমান নিকোল। দর্শক, আজকে আমজনতার বিষয়ে কারো যখন কথা বলার সাহস নেই, কারো যখন বলার সাহস নেই, তাহলে তখন কে কথা বলছেন সেই নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। আর আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার তাহমিদ অমিত, তিনিও থাকবেন। কেননা আমি ক্রিকেটের একজন দর্শক, তবে ক্রিকেট বোদ্ধা নই যে আসলে পুরো 1 ঘন্টা ক্রিকেট নিয়ে আলোচনা করব। তো তাহমিদ অমিত আমার সঙ্গে আজকে সহ উপস্থাপক হিসেবে থাকবেন। অমিত, আপনি দীর্ঘদিন ধরে ক্রিকেট বিটে কাজ করছেন, ক্রিকেটের নারী নক্ষত্র আপনি বেশ বোঝেন। আজকে এই সংক্রান্ত যত অতিথি আসবে তাদেরকে আমি তো প্রশ্ন করবই, সাথে সাথে আপনিও প্রশ্ন করবেন। আমরা শুরুতে কয়েকজন ক্রিকেট প্রেমীর কথা একটু শুনে আসি, তাহলে মূল আলোচনায় যেতে আমাদের সুবিধা হবে। আমাদের সঙ্গে আছেন আশরাফুল ইসলাম সাকিব, তিনি একজন ক্রিকেট প্রেমী। তার কাছে জানতে চাই যে মাঠে যে উত্তাপ, খেলা নিয়ে যে উত্তাপ, তার চেয়ে ক্রিকেট মাঠের বাইরেই আসলে বেশ উত্তাপ ছড়াচ্ছে, এবং এই উত্তাপ নিশ্চয়ই ক্রিকেট প্রেমী হিসেবে আপনাকেও কিছুটা হলেও আঁচ দিয়েছে। সেই আঁচ কেমন উপভোগ করছেন? আজ তো আসলে অবশ্যই দিচ্ছে, বা অলরেডি আমাদের বাংলাদেশ দল নিউজিল্যান্ডে আছে, একটা ম্যাচ আমরা অলরেডি হেরে গেছি। তারপরও খেলা নিয়েই আসলে আমাদের থাকা, এবং সেখানে আসলে আমরা শুধু যে মাঠের খেলা নিয়েই আমাদের উপভোগ করার বিষয় তা না, আমরা সবসময় বাংলাদেশ ক্রিকেটটাকে ভালোবাসি। তো সম্পূর্ণ ক্রিকেটই আসলে আমাদের ভালোবাসার জায়গায়। সেখান থেকে মাঠের বাইরে যখন কোনো কিছু হয়, অবশ্যই আমরা ব্যাপারগুলো খেয়াল করার চেষ্টা করি, জানার চেষ্টা করি। সেখান থেকে এখন এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয়ের সাথে বোর্ডের কেউ হয়তো ব্যাপারটাকে দ্বন্দ্ব হিসেবে নিচ্ছে, বা তবে যে যেভাবেই নেক, আমরা ক্রিকেট ফ্যানরা আমরা চাই বাংলাদেশ ক্রিকেটের ভালো কিছু হোক। এবং আপনার কাছে কি দ্বন্দ্ব মনে হচ্ছে সাকিব আর বিসিবির মধ্যে কোনো দ্বন্দ্ব এইরকম মনে হচ্ছে আপনার কাছে? না, আমি ঠিক অ্যাকচুয়ালি দ্বন্দ্ব হিসাবে না, আপনি আপনার সবচেয়ে বড় প্লেয়ারের সাথে নিশ্চয়ই দ্বন্দ্বের ব্যাপার আসবে না, হয়তো কিছুটা ভুল বুঝাবুঝির জায়গা থাকতে পারে, এবং সেই জায়গাগুলো হয়তো কিছু কিছু সময় গিয়ে একটু বড় আকার ধারণ করে, এতটুকুই হতে পারে। জি সাকিব, ধন্যবাদ। এস এম ফুয়াদুর রহমান আছেন আমাদের সঙ্গে, তিনিও একজন ক্রিকেট প্রেমী। ফুয়াদের সঙ্গে একটু কথা বলতে চাই। ফুয়াদ, আপনি কি এই যে বিষয়টা চলছে, যেটাকে সাকিব অনেকটা ভুল বোঝাবুঝি মনে করছেন, আপনি কিরকম মনে করছেন, কি মনে হচ্ছে আপনার? ধন্যবাদ। আমার পূর্ববর্তী বক্তার সাথে আমি একমত। আসলে এখানে দ্বন্দ্ব থেকে যে বিষয়টা সবচেয়ে বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে তাদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ আছে, যেটা আমরা 19-এর পর থেকে দেখছি। কিছু ইভেন্ট যেটা আমাদের খুবই দৃষ্টিকটুভাবে আমাদের চোখের সামনে আসছে। তো আমার মনে হয় এগুলো হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস এবং প্লেয়ার্স, তারা মনে হয় না, আমার মনে হয় তাদের মানে একটা বড় ধরনের একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে। সেটা তাদের মাধ্যমে তারা নিজেদের মধ্যে বসে বুঝিয়ে বা যেভাবে হোক, মানে আমরা সবসময় শুনি যে কথাটা বলা হয় যে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে, এই দেওয়া হচ্ছে, সেই দেওয়া হচ্ছে। আসলে বেতন তো সবকিছু না। মানে আমি একটা দেশের জন্য খেলবো, সেখানে আমারও বলার কিছু অধিকার থাকা উচিত, বা আমার সরাসরি জব দিতে জায়গা থাকা উচিত। আমার মনে হয় এইসব জায়গাটা একটু এখানে কিছু সংকট হয়ে গেছে, যে কারণে আমরা কিছুদিন পরপরই এই ধরনের মানে ঘটনা রিপিটেশনটা দেখছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে খোরশেদ আলম আছেন, তার কাছে একটু শুনতে চাই যে এখনকার এই যে আপনার পূর্ববর্তী যারা ক্রিকেট ফ্যান ছিল, তারা কেউ মনে করছেন এটা ভুল বুঝাবুঝি, কেউ মনে করছেন কমিউনিকেশন গ্যাপ, আপনার কি মনে হচ্ছে? না, আমার মনে হচ্ছে সাকিব ভাই একজন এত বড় ক্রিকেটার হিসাবে একটু সামথিং মিস্টেক। এটা উনি এই সোশ্যাল প্ল্যাটফর্মে না বলে, উনি যে পাপন ভাইয়ের কথা বলেছেন যে উনি অনেক ভালো কাজ করছেন, ক্রিকেটের জন্য অনেক চিন্তা ভাবনা করেন, তো ওনার কাছে এসে বলতে পারতো, তাহলে এটা একটা আমার অ্যাজ এ ড্রাইভার ফ্যান হিসাবে এটা আমার মতে ভালো হতো। কারণ উনি একজন অনেক বড় ক্রিকেটার বাংলাদেশের এবং সারা পৃথিবীতে। ওনার মধ্যে একজন জ্ঞানী ক্রিকেটার যদি একটা সোশ্যাল প্ল্যাটফর্মে যার অভিভাবক সংস্থা তার বিরুদ্ধে যদি এইভাবে অভিযোগ তোলে, তাহলে সেখানে চেইন অফ কমান্ড বলে কিছু থাকে না। এটা হচ্ছে একজন ফ্যান হিসাবে আমার অভিমত।
জি, অনেক ধন্যবাদ আপনাদেরকে। অমিত, আপনি শুনছিলেন বেশ কিছু কথা উঠে এসেছে, ভুল বুঝাবুঝি, কমিউনিকেশন গ্যাপ, দৃষ্টিকটু মনে হয়েছে, কারো কারো মনে হয়েছে সাকিব আরেকটু ডাউন টু আর্থ হতে পারতেন কিনা। আপনারও তো অনেক কি বলবো, মাঠে গিয়েছেন, আপনি বোর্ডের লোকজনের সাথে কথা হয়েছে, পাশাপাশি ফ্যানদের সাথে কথা হয়েছে, আপনি পরিস্থিতিকে কিভাবে পর্যবেক্ষণ করছেন? খুবই রহস্যময় পরিস্থিতি বলবো, এ কারণে যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি বলবো যে কথা বলবার 2 দিন পেরিয়ে গেছে, বিসিবি সভাপতি এখনো কোনো কথা কিছু বলেননি, বিসিবি থেকে আনুষ্ঠানিক কিছু বলা হয়নি। খুব অবাক বিষয়, একটা খুবই অবাককর বিষয়। তবে এখানে যেমন ফ্যানরা অনেকগুলো কথা বললেন যে আসলে খুব দৃষ্টিকটু মনে হয়েছে, তবে আমার কাছে একটা জিনিস মনে হয় নিকোল, সেটা হচ্ছে যে যদি দাগ থেকে ভালো কিছু হয় তবে তো দাগই ভালো। যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। অমিত, আমরা আকরাম খানকে পেয়েছি, তিনি চেয়ারম্যান বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটি, তার কাছে আমি বরং একটু শুনে আসি। আকরাম খান, আপনি যদি আমাকে শুনতে পারেন, প্রথমে অনেক ধন্যবাদ দিচ্ছি, আপনি এই শোতে যুক্ত হয়েছেন, সেটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আপনার কাছে আমি যেটা জানতে চাই যে সাকিব আল হাসান যেটা বলেছেন, ক্রিকেট অপারেশনস জাতীয় দল নিয়ে কি কাজ করছে, কি প্ল্যান করছে, তিনি প্রশ্ন তুলেছেন তাদের ব্যর্থতা বা সাফল্য কি। আকরাম ভাই তো অনেক গার্সি, সাহসী মানুষ, এর আগে উনি পদত্যাগও করেছেন, ব্যর্থতার দায় তো তার উপরেও পড়ে নাকি, এই কথাগুলো আপনি শুনেছেন, উত্তর দিয়েছেন। সাকিব আল হাসান এটাও বলেছেন যে আপনি আসলে তার চিঠিটি পড়েননি, আসলে আপনার মতো পজিশনে থেকে তার চিঠি না পড়ে তার সম্পর্কে একটা মন্তব্য করা বা ধারণা প্রসূত কিছু বলা আসলেই কি আপনি বলেছেন বা সেটা সম্ভব? জি, ধন্যবাদ ফাহিম ভাই, সালাম আলাইকুম। প্রথমে আমি একটা কথা বলতে চাই যে ক্রিকেট বোর্ড এটা কিন্তু কেউ ব্যক্তির না, এটা কিন্তু আমাদের এটা কিন্তু বাংলাদেশের জিনিস। আমরা এখানে যেটা ভালো করব খারাপ করব এটা কিন্তু পুরো দেশ করবে। তো এখানে প্রথমে ইন্ডিভিজুয়ালি কিন্তু কোনো ব্যাপার নিয়ে এইভাবে সমালোচনা করাটা উচিত না, কারণ এটা আফটার অল কিন্তু বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হবে। যেটা সাকিবের অনেক কিছুর মধ্যে একটা কথা শুনেছি, যেটা সে বলল যে আমি নাকি ওর চিঠি পড়িনি। তো সেটা কিন্তু এক ধরনের মানে এই ধরনের সাকিবের থেকে এই ধরনের কিন্তু আশা করা যায় না, যেহেতু ও কিন্তু বাংলাদেশ টিমকে অনেক দিয়েছে, অনেক ভালো পারফর্মার, অনেক উঁচু মানের প্লেয়ার, অনেক সুনাম এনেছে। বাট ও যদি এই ধরনের কথা বলে যে চিঠি পড়েছি কি পড়িনি, তাহলে আমি গত 8-10 বছর আমি কী করেছি। আই ওয়াজ অলসো বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিলাম, আমি সিলেক্টেড ছিলাম, চিফ সিলেক্টেড ছিলাম, আমি কিন্তু ক্রিকেট অপারেশনে আসছি ডাইরেক্টর হয়ে। তো প্রত্যেকটা জিনিসে কিন্তু আপনার সময় বেয়ে আমরা কিন্তু এই জায়গায় আসছি। কথা যেটা বলেছে যে সে আমি পড়িনি, এবং সে বলেছে যে সে টেস্ট খেলতে চায় না, সেটা আমি নাকি এই জিনিসটা বলছি। তো এটা খুবই দুঃখজনক, কারণ ব্যাপারটা হয়েছে কি আপনাকে পুরো ব্যাপারটা জানতে হবে। যে অমিত এখানে আছে, অমিত জানে, অমিতকে আমি ইন্টারভিউ দিচ্ছি। আমি কিন্তু এখন পর্যন্ত সাকিব তো আমি তো অলওয়েজ কাজ করি কিন্তু বাংলাদেশ টিমকে নিয়ে, আমি কোনো ব্যক্তিকে নিয়ে কিন্তু অত চিন্তা না। আমার হলো যে বাংলাদেশ টিম কীভাবে কমফোর্টেবল থাকবে, কীভাবে ভালো খেলবে, এইসব। তো আমি কিন্তু কখনো কোনোদিন কোথাও কোনো প্লেয়ারকে আমি ক্রিটিসাইজ করিনি, নাম্বার 1। নাম্বার 2, আমি কখনো কোনো সময় কাউকে বলিনি যে সাকিব টেস্ট খেলতে চায় না। যেটা হয়েছে যে সে চিঠিতে যেটা দিয়েছে যে শ্রীলঙ্কায় আমরা যে অর্গানাইজ করছি একটা ট্যুর, সে ওখানে না খেলে সে আইপিএল খেলবে, ওই সময়টা সে আইপিএল খেলতে যাবে। কারণ ওই সময়টা ওই ট্যুরটা আমরা কী করছি, ওই ট্যুরটায় আমরা শুধু 2টা টেস্ট খেলছি, আমাদের না ওখানে T20 খেলবো আমরা, না ওখানে ওয়ানডে খেলবো। তো আমি বলেছি যে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সাকিব কি টেস্ট ওয়ানডে খেলবে, আমি ও চিঠি দিয়েছে ও টেস্ট 2টা খেলবে। তো এই জিনিসটার জন্য যদি ওর কোনো যদি কথায় যদি অমিল থাকে, তাহলে সে কিন্তু হি ক্যান কল মি। ও চিঠি দেওয়ার আগে আমাকে ফোন করেছে, অনেক ব্যাপারে আমরা আলাপ আলোচনা করছি, অনেক সময় অনেক ভালো মন্দ নিয়ে আমরা আলাপ। হ্যাঁ, ছুটি তো আসলে সাকিবকে যে ছুটি সেটা তো বিসিবিই দিয়েছে, তাই না? সে যে ছুটির আবেদন করেছে এবং সেখানে যে ছুটির হিসেব মিলিয়ে একটা পত্রিকা আজকে এসেছে, আপনি দেখেছেন, ছুটি মিলিয়ে যে একটা ক্যালকুলেশন করা হয়েছে, সে টেস্ট খেলবে না, খেলবে কি খেলবে না, বা ওই সময় টেস্টের সময়টুকু সে আসলে যে ছুটিতে থাকবে সেটা বিসিবি এক ধরনের হিসাব করেই দিয়েছে। তারপরেও আসলে এই বিতর্ক যেহেতু উঠেছে, এখানে অনেকগুলো প্রশ্নের আসলে উত্তর খুঁজতে হবে। আমি আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে নাজবুল আবেদিন ফাহিম আছেন, ক্রিকেট বিশ্লেষক ও ক্রিকেট উপদেষ্টা বিকেএসপি। তার কাছে তাহমিদ, অমিত, আপনি কোনো প্রশ্ন করতে চান কিনা বা আকরাম ভাইকেও কোনো প্রশ্ন করবেন কিনা? আমি প্রথমে এখানে আকরাম ভাইকে দিয়ে তারপর ফাহিম ভাইয়ের কাছে একটু আসতে চাই। আকরাম ভাইয়ের কাছে প্রশ্নটা হচ্ছে যে আপনারা বলেছেন যে ওই সময় একটা ট্যুর আয়োজন করা হবে, আপনাদের প্ল্যানিংটা চলছিল আকরাম ভাই,
কিন্তু আমরা জানি যখন আইপিএল এর নিলামটা হয় তার আগে ওই সংশ্লিষ্ট বোর্ডকে এনওসি পাঠাতে হয়, নো অবজেকশন সার্টিফিকেট পাঠাতে হয়। শুধু সাকিব আল হাসান নিলামে ছিলেন না, মুশফিক কিন্তু শেষ মুহূর্তে ছিলেন, মুস্তাফিজ সেখানে ছিল। আপনারা একটা ট্যুর আয়োজন করছেন, সে সময় সিরিজ থাকবে, তারপরও আপনার নো অবজেকশন সার্টিফিকেট কেন দিলেন তাদেরকে? আপনি যদি জানতেনই যে ক্রিকেট বোর্ডের ওই সময় ম্যাচ আছে, তাহলে আপনারা কেন সাকিবকে নিলামে তোলার সুযোগটা দিলেন সেই সময়? না, আমি এক কথাটা কিন্তু আমি খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছি না, বাট তাও আমি যেটা বুঝলাম যে আপনার কথায়, যে আমরা আপনার যদি ওকে ক্লিয়ারেন্স না দিতাম তাহলে ওদের নাম কিন্তু আপনার অকশনে উঠতো না। আমরা কিন্তু আমরা যদি ওই যে লাস্ট সাকিবকে যখন আমরা পারমিশন দিলাম, আমার মোস্ট প্রবাবলি আমরা অকশনের দিন সকালে কিন্তু আমরা ইন্ডিয়ান বোর্ডকে জানিয়েছি। এটার জন্য কিন্তু আমাদেরকে মানে আপনার এনওসি দেওয়া দিয়েছে। আর একটা কথা হলো যে সাকিব যে বারবার বলছে এনওসি কিন্তু বোর্ড দিয়েছে, আর বোর্ডে কিন্তু আমরা অনেকজন ডাইরেক্টর, সবার সম্মতিতে এই জিনিসটা হয়েছে, ঠিক আছে। এবং যে জিনিসটা হলো যে আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট আগে বলেছে যদি কেউ কোনো ফরম্যাট যদি খেলতে না চায় ওদেরকে আমরা জোর করে খেলাবো না, কারণ আপনি জোর করে খেলিয়ে কিন্তু পারফরমেন্সটা কিন্তু আদায় করা ভেরি ডিফিকাল্ট। তো আমাদের এই চিন্তাধারায় নিয়ে আমরা যাচ্ছি। এবং আপনারা এটাও জানেন যে আমরা কিন্তু আপনার নেক্সট যে কন্ট্রাকচুয়াল যে ফর্ম আমরা যে কন্ট্রাক্ট করব সেখানে কিন্তু আমাদের অপশন থাকবে কে কোন ফরম্যাট খেলতে আগ্রহী, কে কোন ফরম্যাট খেলতে আগ্রহী না, সেভাবে কিন্তু আমরা, কারণ ইটস ডিফিকাল্ট। আপনি দেখেন, আপনি গত 1-1.5 বছর দেখেন, আমরা জাস্ট টিম নিয়ে যাচ্ছি, হয়তো 10-15 দিন আগে একটা প্লেয়ার বললো যে আমি আই এম নট অ্যাভেলেবল, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, তখন কিন্তু আমাদের অপশন কম, আমরা কিন্তু তখন একটা ঝামেলায় পড়ে যাই। এই জন্য আমরা আগে থেকে প্রিপারেশনটা নিতে চাচ্ছি। আমরা আক্রমণের কথা নিশ্চয়ই পরিষ্কার। ফাহিম ভাই আমরা জানি না এই মুহূর্তে যুক্ত হয়েছেন কিনা। হ্যাঁ, উনি যুক্ত আছেন, প্লিজ অমিত প্রশ্ন করুন। ফাহিম ভাইয়ের কাছে জিজ্ঞেস করবার এই জায়গাটা আছে। ফাহিম ভাই, সবথেকে বড় প্রশ্ন, আপনি সাকিবকে খুব কাছ থেকে অনেকবার দেখেছেন, কোড অফ কন্ডাক্টের কথা এসছে যে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে এরকম কথা প্রকাশ্যে বলতে পারেন কিনা। আকরাম খানও একটু আগে বলেছেন যে তাকে ইচ্ছে করলে সাকিব ব্যক্তিগতভাবে বলতে পারতেন সমস্যাগুলো আছে। আপনারও কি তাই মনে হয় যে ব্যক্তিগতভাবে বলবার মতো অবস্থায় আছে, নাকি কখন মানুষ এসে প্রকাশ্যে কথা বলতে বাধ্য হয়? ধন্যবাদ অমিত। আমি যতটুকু বুঝেছি, আমার সাথে সাকিবের কথা হয়নি এই বিষয় নিয়ে, বা কারোর সাথে কথা হয়নি, আমি যতটুকু বুঝেছি মিডিয়া থেকে যতটুকু ইনফরমেশন পেয়েছি, আমার মনে হয়েছে যে সাকিবের ছুটির পরে যে মেসেজটা আমরা প্রায়শই দেখেছি মিডিয়াতে, যে সাকিব টেস্ট ক্রিকেট খেলতে চায় না, এবং কেউ যদি না খেলতে চায় তাকে জোর করে আমরা খেলাবো না, এই ধরনের একটা খবর কিন্তু আমরা মিডিয়াতে দেখেছি। এর অর্থ হচ্ছে যে সাকিব সরাসরি বলেছে এরপরেও আর টেস্ট ক্রিকেট খেলতে চায় না, এমন একটা ইনফরমেশন কিন্তু আমরা সবাই কিন্তু এরকম ফিল করেছি। এবং এরকম এই ধরনের প্রচুর ফলোয়াররা কিন্তু এই ধরনের মতামত দিয়েছে যে তার এই সিদ্ধান্তের ব্যাপারে, যে সে টেস্ট ক্রিকেটে চায় না, অতএব এটাকে কেউ ভালো চোখে দেখেনি, এটা একটা দিক। আর কেউ যদি খেলতে না চায় তাহলে তাকে আর ভবিষ্যতে না খেলানোর ব্যাপারেও বোর্ড একটা সিদ্ধান্ত নিয়েছে, এমন একটা আভাস আমরা শুনেছি। এর কোনোটা কিন্তু অ্যাকচুয়ালি ঘটেনি, কিন্তু চিঠিতে যেটা ছিল যে সে একটা পার্টিকুলার সিরিজ খেলতে চাচ্ছে না, এখানে আইপিএল খেলতে চাচ্ছে, এবং এটা ততটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু ও টেস্ট ক্রিকেট খেলতে চায় না। এই খবরটার ছড়ানোটা বোধহয় ওর কাছে গ্রহণযোগ্য মনে হয়নি, কারণ যে এত দীর্ঘ সময়, এত দীর্ঘ একটা ক্যারিয়ারে ননস্টপ ক্রিকেট খেলে গেছে। এবং আমি একটু এক্সাম্পলও দিতে পারি, রিসেন্টলি ও যখন ঢাকা এসেছিল শ্রীলঙ্কা সফরের প্রিপারেশনের জন্য, শ্রীলঙ্কা সফরটা আলটিমেটলি হয়নি, ও কিন্তু পুরো একটা মাস এখানে টেস্ট ক্রিকেট খেলার জন্য প্রিপারেশন নিয়েছে, আর কিছু না, নো টি20, নো ওয়ানডে, 30টা দিন ও পরিশ্রম করেছে টেস্ট ক্রিকেট খেলার জন্য। তো এই কথাটা আমার কাছে ব্যক্তিগতভাবে গ্রহণযোগ্য মনে হয়নি, আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। জি, নাজমুল আবেদিন ফাহিম, আমরা আবারও আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে দেবব্রত পাল আছেন, সাধারণ সম্পাদক, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, কোয়াব। আমি তাকে একটা প্রশ্ন করতে চাই। জনাব দেবব্রত পাল, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, কোয়াবের সভাপতি নাইমুর রহমান দুর্জয়, আবার ক্রিকেট বোর্ডের পরিচালকও তিনি। এটা কি আসলে সরল অঙ্কের হিসাব মেলে কিনা? এই জন্য আমি বলছি, যে সংগঠনটি ক্রিকেটারদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলবে, সেই সংগঠনের কেউ যদি ক্রিকেটারদের অন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গেও, আসলে ক্রিকেটের অন্য একটি প্রতিষ্ঠানের সাথেও যুক্ত হন, এবং সেই প্রতিষ্ঠানটি কোয়াবের মতো একটি প্রতিষ্ঠান যদি ক্রিকেটারদের পাশে, আমরা দেখেছি 2019 সালে ছিল না, এবং ফিকা
ফিফা এটা নিয়ে 2019-এ নিন্দাও জানিয়েছে। এই জন্যই কি আসলে এই যে কোয়াব যে ক্রিকেটারদের পাশে দাঁড়াচ্ছে না, এই জন্যই কি ক্রিকেটাররা বারবার এসে প্রকাশ্যে বোর্ডের বিরুদ্ধে কথা বলছে? কোয়াব যদি শক্তিশালী হতো তাহলে কি এভাবে সাকিবকে বাইরে এসে কথা বলতে হতো? আমি কিন্তু আসলে আপনার প্রশ্নটা বুঝতে পাইনি। আমি যদি এক লাইনে সহজ করে বলি, কোয়াব যদি শক্তিশালী হতো, কোয়াব যদি ক্রিকেটারদের পাশে এসে দাঁড়াতো, তাহলে সাকিব আল হাসানের মতো এমন তারকা ক্রিকেটারকে জনসম্মুখে এসে বোর্ডের অসুবিধাগুলো বা দুর্বলতাগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার প্রয়োজন হতো কিনা, যদি কোয়াব আসলে ক্রিকেটারদের পাশে শুরু থেকেই থাকতো। না, ডেফিনেটলি আমি যতটুকু শুনতে পাচ্ছি, আমি আমরা কিন্তু ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন সবসময় ক্রিকেটারদের পাশে থেকেই কিন্তু কাজ করার চেষ্টা করছি এখন পর্যন্ত। তো কিছু জিনিস এই যে মানে বর্তমান সময়ে যে ঘটনা হচ্ছে সেইগুলো যদি আমরা খুব ভালোভাবে দেখি, যে ক্রিকেট বোর্ডে আমাদের ফরমার তিনজন ক্যাপ্টেন আছেন, সম্মানিত ক্যাপ্টেন আছেন, এছাড়াও কিন্তু আমাদের ন্যাশনাল টিমে সিরাজ ভাই আছেন, জালাল ভাই আছেন, তারাও কিন্তু ক্রিকেট প্লেয়ার ছিলেন, মাহবুব ভাই ছিলেন। তো সবকিছু মিলিয়ে কিন্তু ক্রিকেট বোর্ডে কিন্তু আমাদের একটা বর্তমান সময়ে ক্রিকেটার একটি অবস্থান, সুসংহত অবস্থান রয়েছে। সেই প্রেক্ষিতে যদি আমরা বলি যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে পারস্পরিক শ্রদ্ধাবোধের যে ব্যাপারটা, সেই পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা কিন্তু একটু দুর্বল হয়ে যাচ্ছে। সেই দুর্বলটা হয়েছে কেন? আপনি যদি আমার প্রশ্নটা আরেকবার শুনেন দেবব্রত পাল, যখন কোয়াবের একজন লোক, ক্রিকেট বোর্ডেও তার একটা পদ থাকবে, কোয়াবের প্রতি ক্রিকেটারদের বিশ্বাস বা আস্থা থাকে কিনা, যদি বোর্ডের প্রতি তাদের কোনো ধরনের কি বলবো বিরাগ থাকে, সেটা তো কোয়াবকেই বলার কথা। তারা কোয়াবকে বলতে পারছে না বলেই কি তারা আসলে এইভাবে নিজেরাই প্রকাশ্যে চলে আসছে কিনা? কেননা 2019 সালে ফিকা বলেছিল কোয়াবের যে ভূমিকা এখন পালন করা উচিত সেটা তারা করেনি। দেবব্রত পাল শুনতে পাচ্ছেন না আমাকে? আমি চলে যেতে চাই সিনিয়র ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্রের কাছে। তার কাছে আমি জানতে চাই আপনি দেখেছেন কিনা, খেয়াল করেছেন কিনা উৎপল শুভ্র, আরেকটি বেসরকারি টেলিভিশনের কাছে মুখ খুলেছেন মাশরাফি। ওই ইন্টারভিউয়ের প্রোমো দেখে মনে হচ্ছে যে মাশরাফিও বোর্ডের উপর খেপা। তাহলে ক্রিকেট খেলায় দর্শক, সাংবাদিক, বোর্ড, খেলোয়াড়, এই চার বড় যে স্টেক হোল্ডার, এদের মধ্যে খেলোয়াড়রাই মানে তারপরে আবার যদি তারা তারকা খেলোয়াড় হন, তারকা খেলোয়াড়রাই যদি বোর্ডের উপর বিরক্ত থাকে, তাহলে বোর্ডের কোথায় কোথায় দুর্বলতা আছে সেটাকে খুঁজে বের করা এবং শোধরানো দরকার বলে আপনি মনে করেন কিনা? সেটা তো এই উত্তরটা খুব অবভিয়াস, এটা তো অবশ্যই মনে করবো। আপনি যে মানে যে সমস্যাটার কথা বললেন সেটা যদি থেকে থাকে তাহলে তো এটা আসলে খুবই ক্রিকেটের জন্য খুব অমঙ্গলজনক। সেই সমস্যাটা আছে কিনা সেটা বিস্তারিত আলোচনার অপেক্ষা রাখে। আর মাশরাফির যে প্রমোর কথা বললেন সেটা আমি এখনো দেখিনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে যদি আমি কথা বলি, এটা আমার ধারণা এটা উন্নতি করার বা ভালো পারফর্ম করার আরো অনেক জায়গা আমরা খুঁজে পাবো। যেটা আমি সবসময় বলি যে টেস্ট ক্রিকেটের আজকে আমরা 21 বছর হয়নি, এখন তো 20 বছর হয়ে গেছে, 20 বছরের বেশি। আমার যেটা সবচেয়ে মানে সবসময় বিস্ময় লাগে, যদি আমরা সাকিব বা মাশরাফি বা স্পেসিফিক কোনো ইস্যুর থেকে সরে গিয়ে ওভারঅল বিগার পিকচারটার দিকে তাকাই, আমি আমার সাংবাদিকতা কেরিয়ারের দিকে যখন তাকাই তখন দেখি যে 2000 সালে, 2001 সালে, 2002 সালে আমি যে কথাগুলো লিখেছি যে বাংলাদেশের ক্রিকেটটা হওয়া উচিত, এই জিনিসটা হওয়া দরকার, এই জিনিসটা খুব জরুরি, কিন্তু দেখা যাচ্ছে যে আজকে 20 বছর পরে এসে আমি যদি বাংলাদেশের ক্রিকেট নিয়ে লিখতে যাই, অলমোস্ট সেম কথাগুলোকে আমার আবার লিখতে হচ্ছে। যে কথাটা আমি খুব বলি যে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাম ঠিকই, কিন্তু এটা বেসিক্যালি ঢাকা ক্রিকেট বোর্ড। এটা কবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হবে? যখন এটা সত্যিকার অর্থেই সারা দেশের প্রতিনিধিত্ব করবে। দেশের প্রতিনিধিত্ব কাগজে কলমে করে, কিন্তু রিয়েলিটি হচ্ছে এখনো আমাদের দেশে কেউ যদি ক্রিকেটার হতে চায়, কেউ যদি সত্যিকার অর্থে পেশাদার ক্রিকেট খেলতে চান, ন্যাশনাল টিমে খেলতে চান, তাকে ঢাকায় আসতেই হবে। হ্যাঁ, এক পর্যায়ে হয়তো তাকে ঢাকায় আসতে হলো, কিন্তু এর আগে এটা দেখা যাচ্ছে আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19 যে কোনো লেভেলেই আপনি যদি ক্রিকেট খেলতে চান, ইউ হ্যাভ টু কাম টু ঢাকা। এইটা আমি মনে করি যে আইডিয়াল সিচুয়েশন না একটা টেস্ট প্লেইং দেশের জন্য। এখানে অনেকগুলো সেন্টার থাকার কথা, এখানে যে বরিশালের ছিল তার বরিশালেই খেলে প্রস্তুতি নেওয়ার কথা, এবং আমাদের সেই পুরোনো কথা যদি আমি যাই, এটা আসলে এত বিস্তৃত আলোচনার অবকাশ রাখেন। এই আলোচনা করতে করতে একটু ক্লান্ত আমি বলতে পারেন, যে আজকে বরিশালের একটা ছেলে সে যদি মনে করে যে সে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, নিজেকে প্রস্তুত করবে, সেই ফ্যাসিলিটিস ওখানে নাই, যেটা থাকা উচিত।
বা আমরা ন্যাশনাল লিগ যেটা খেলি, যদি আমরা যদি ওইভাবে চিন্তা করি যে ন্যাশনাল লিগ যদি খেলি, সেটা তো আসলে ওখানে তো কোনো ওনারশিপ নাই। ওখানে প্লেয়াররা ঢাকাতেই তারা সারা বছর থাকেন, ওখানে জাস্ট ভাগ হয়ে তারা সেই ভাগটাও করে দেন হচ্ছে এই ক্রিকেট বোর্ড। তারা ভাগ হয়ে গিয়ে ওখানে তারা বিভিন্নভাবে খেলছেন। কাজে ওইখানে ওই এলাকার লোকরা ওই দলটার সঙ্গে তারা অ্যাটাচ বোধ করেন না, প্লেয়াররাও সেটা করেন না। এর চেয়েও ভয়ঙ্কর হচ্ছে যে এইসব খেলার যখন অঞ্চল ভিত্তিক কোনো খেলা হয়, সেই খেলাটার প্রাণ হচ্ছে আপনার হোম অ্যান্ড অ্যাওয়ে খেলা। কারণ হচ্ছে আমার দল যখন খেলবে মাঠে, আমার নিজের একটা ভিতর থেকে একটা জি, উৎপল শুভ্র, আপনি বলছেন যে আপনি আগে 10 বছর আগে যেমনভাবে লিখতেন এখনো আসলে সেই সমস্যাগুলোর কথা লিখতে হয় সেভাবে। আমার তো এখন আকরাম খানের কাছে যেতেই হচ্ছে, এই কারণে যেতে হচ্ছে, আপনি উৎপল শুভ্রের কথা শুনেছেন। তার মানে সমস্যা যেসব জায়গায় আসলে সমস্যাগুলো ফিক্স করা যেত অনেক আগে থেকে, সেটা আসলে এখনো অনেক সমস্যা ফিক্স করা হয়নি। সাকিব কিন্তু বলেছেন যে কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করা তার উদ্দেশ্য না। তিনি কোনো ব্যক্তি নিয়ে কথা বলেননি, তিনি চেয়ার নিয়ে, দায়িত্ব নিয়ে, বিসিবির দুর্বলতা নিয়ে যেখানে সমস্যা আছে সেই অভিযোগের আঙ্গুলগুলো উনি তুলেছেন। সেগুলো তো খতিয়ে দেখলেই হয়। তাহলে এত বড় তারকা ক্রিকেটার যদি বলেন, সেগুলো খতিয়ে দেখতে কি কোথাও দোষ আছে কিনা আকরাম খান? সাথে আরেকটা বিষয় জানতে চাই, যখন বোর্ডের সঙ্গে ক্রিকেটাররা বসেন তখন তো সামনাসামনি আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ তারা পানি, তো সেই সময় কি এই সমস্যাগুলোর কথা তারা বলেন কিনা? যদি বলে থাকেন সেগুলো সমস্যা ওখানে হলে তারা কি আর ওই বদ্ধ ঘরের বাইরে এসে এখন যেভাবে সাকিব বলছেন সেভাবে বলার কোনো সুযোগ থাকতো কিনা যদি আপনারা সেই সব সমস্যার সমাধান করতেনই? আপনাকে ধন্যবাদ, আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আপনার এটাই হয়তো বা ওরা আমাদের সামনাসামনি এসে আমাদের সাথে আলাপ না করে, এটা যদি মিডিয়াতে বলে ওরা ইন্টারেস্ট অনেক বেশি। আপনি দেখেন ওরা যে আন্দোলন করে পুরা, তখন কিন্তু আমরা ইন্ডিয়া ট্যুর করব। ইন্ডিয়া গত 25 বছরের মধ্যে আমরা ওদেরকে জাস্ট আমরা একবার টেস্ট খেলেছি, তারপরে কিন্তু একটা আমরা সিরিজ খেলতে যাচ্ছিলাম আপনার T20। ঠিক তার আগে কিন্তু একটা ওরা আন্দোলন করলো, ওরা দাবি দিল, 11টা 12টা দাবি ছিল, দাবির মধ্যে ছিল যে ওরা এটা চায়। কিন্তু ওরা তো একবারও আমাদেরকে আগে কিন্তু বলেন যে ওদের এই প্রবলেম হচ্ছে, তারপরে তো আমরা তো সব মেনে নিলাম। আপনি বলেন যে আমাদের যে কথা হলো যে আমাদের বোর্ডের কথা বলেছেন, তো আমি তো এটাও বলতে পারি অনেক কারণে আমরা মাঠে হেরেছি। কই, আমরা তো গিয়ে আপনার মিডিয়াতে আমরা গিয়ে বলি যে ওর জন্য হারছে, এর জন্য হারছে, এটার জন্য। প্লাস কারণ আমি আপনাকে আবার একটা কথা বলতে চাই, এটা কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি নিলে এটা বাংলাদেশ ক্রিকেটের কিন্তু ধ্বংস হবে। এটা কিন্তু অ্যাবসলিউটলি একটা ফ্যামিলির মতো জিনিস। এটা যদি আপনার প্রবলেম যেটা হবে, আপনারা আসবেন, আমরা যাবো, আমরা কথা বলবো। এই জিনিসটা না করে এরা আমাদেরকে না বলে বলছে আপনার মিডিয়াকে। যেমন আরেকটা কথা বললেন যে আমাদের উৎপল শুভ্র ভাই যে আগে 20 বছর আগের যে ঘটনাটা, সত্যি যখন ন্যাশনাল টিমে খেলেছি তখন কিন্তু আমরা ঢাকা এসে পারফর্ম করলাম। যে যেমন মনে করেন যে ক্লাব ক্রিকেটে খেলে যারা ভালো খেলছে আমাদেরকে ন্যাশনাল টিম নিয়েছে। বাট এখন কিন্তু আপনার ওই জিনিসটা নাই। এখন কিন্তু আমরা এজ গ্রুপ কিন্তু আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু আমাদের চলে। আজকে সাকিব, তামিম, মুশফিক এদেরকে কিন্তু আমরা পিক করেছি আপনার 15-16 বছর থেকে। আমরা ট্রেন করে, আমরা উন্নত মানের আপনার কোচ, তারপর ট্রেনার, ভালো ফ্যাসিলিটি দিয়ে, হ্যাঁ অন্য দেশের তুলনায় আমরা ওইভাবে দিতে পারি না, বাট তারপরেও কিন্তু আমরা কিছু এগিয়েছি। বাট স্টিল আমিও মনে করি যে আমাদের উন্নতির কিন্তু অনেক জায়গা আছে। বাট এখন যে জিনিসটা আপনি মনে করছেন আকরাম খান, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আজ তো অমিত আছেন, অমিত নিশ্চয়ই যে অতিথি আছেন তাদেরকে প্রশ্ন করবে। অমিতের কাছে যাওয়ার আগে আকরাম খানের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। সাকিব তো আজকে দেশে ফিরবেন, তার সঙ্গে নিশ্চয়ই আপনাদের এবার সামনাসামনি দেখা হবে। সামনাসামনি পেলে তাকে কি বকবেন, শাস্তি দিবেন, নাকি এত বড় ক্রিকেটার, বাংলাদেশের সম্পদই বলা যায় তাকে বুঝিয়ে শুনিয়ে ক্রিকেটের দিকে আরো বেশি মনোযোগী হতে বলবেন? শুনেন, আমি শুধু সাকিব না, আমি বাংলাদেশের টিমে যারা আছে, প্লেয়ার বলেন, আপনার অফিসিয়ালস বলেন, ইভেন যারা স্টাফ আছে, আমি সবাইকে সম্মান করি। সম্মান করাটা হলো যে এটা ব্যক্তিগত ব্যাপার, এবার ফ্যামিলির থেকে আসে। এবং যেটা হয়েছে সাকিবের সাথে কিন্তু ওই ধরনের কোনো কিছু হয় না। ব্যাপারটা হচ্ছে কথাটা মিডিয়াতে আসাতে এত সমালোচনা হচ্ছে, এবং যে জিনিসটা ব্যাখ্যা করেছে ওকে এখানে কেউ বলতে পারবে না যে আমি বলেছি যে ও টেস্ট খেলতে চায় না। আমি বলেছি ওর চিঠি যেটা দিয়েছে সেটাতে সে আপনার 2টা যে টেস্ট হবে সেটা সে খেলবে না। তো আমি বলেছি ওই 2টা সে টেস্ট খেলবে না। বাট এখানে কিন্তু ওই ধরনের প্রবলেম যেটা হচ্ছে, আমাদের ইস্যুগুলো নিয়ে আমরা যদি বাইরে যাই, যে প্রবলেম এটা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে। ওয়েস্ট ইন্ডিজ, আমি একটা কথা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু একসময় সারা ওয়ার্ল্ড কিন্তু ডোমিনেট করতো। এই যে ওদের ইন্ডিভিজুয়ালি চিন্তায় গিয়ে আজকে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সেই পর্যায়ে নেই। এটা কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে, এবং আমরা শুধু একটা ব্যক্তি না, আমরা পুরো টিমকে নিয়ে চিন্তা করি। বাংলাদেশের যত ক্রিকেটার আছে ওদেরকে নিয়ে চিন্তা করি।
জি আকরাম খান, তাহমিদ অমিত আপনার প্রশ্ন আকরাম ভাই, যাচ্ছে। একটা জিনিস নিয়ে খুব কনফিউশন আছে, সেটা আপনার কাছে জানতে চাই, খুব ছোট করে যদি বলেন। সেটা হচ্ছে যে তিনি কেন্দ্রীয় ক্রিকেটার কিনা, কারণ 20 সালের চুক্তিতে সাকিব আল হাসান ছিলেন না, 21 সালে নতুন করে চুক্তি আসেনি। আপনি বলেছেন যে প্রথম দিন থেকে তিনি খেলছেন চুক্তিতে চলে আসছেন। যদি তাই হয়ে থাকে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের বেতন কি সাকিব আল হাসান ক্রিকেট বোর্ড থেকে ড্র করেছেন, মানে বেতন পেয়েছেন যদি চুক্তিবদ্ধ ক্রিকেটার হয়ে থাকেন? শুনেন, আমার তো একা সব দেখা সম্ভব না, আপনার মনে করেন, বাট এটা আছে যে ও কন্ট্রাক্ট কিন্তু আমরা আগে আপনাকে বলেছি যে যেহেতু আমরা গত 1 বছরে আমরা ওইভাবে ক্রিকেট খেলিনি, আমরা প্লেয়ারদের পারফরমেন্স মূল্যায়ন করতে পারবো না, বিদায় আমরা 4 মাস বাড়িয়ে আমরা এপ্রিলের থেকে আমরা কন্ট্রাক্টে যাব, যেহেতু আমরা দেখবো কারা নতুন প্লেয়ার পারফর্ম করে ওরা কি কন্ট্রাক্ট চলে আসবে, বা যারা খারাপ খেলছে ওদেরকে বাদ দিবে। তার মানে আকরাম ভাই, এই মুহূর্তে সাকিব কি বিসিবি চাকরিভুক্ত নয়? না, ও কিন্তু কন্ট্রাকচুয়াল প্লেয়ার, ও কিন্তু এপ্রিল পর্যন্ত ওর কন্ট্রাক্ট আছে বাংলাদেশ ক্রিকেটের সাথে। জি, আমি একটু উৎপল শুভ্রের কাছে যাই, কেন তিনি আসলে খুব বেশিক্ষণ আমাদের সঙ্গে আর থাকছেন না, তার অন্য একটি অনুষ্ঠান আছে। উৎপল শুভ্র, আপনার কাছে আমি একটু জানতে চাই, আমি শুরুতেই কিন্তু বলেছি আমি ক্রিকেট বোদ্ধা নই, কিন্তু আমি সাধারণ একজন দর্শক হিসেবে ক্রিকেটকে ভালোবাসি। সাকিবের একটা কথা আমার কাছে মানে কি বলবো, খুব মনে ধরেছে। সাকিব বলেছেন তিনি বিসিবি প্রেসিডেন্ট হলে সবচেয়ে বেস্ট প্রেসিডেন্ট হবেন। আপনি তো তাকে কাছ থেকে দেখেছেন, যদি কখনো সাকিব আল হাসান বিসিবির প্রেসিডেন্ট হয়, তিনি কেমন প্রেসিডেন্ট হবেন? খেলোয়াড় বান্ধব হবেন নিশ্চয়ই, যেটা হওয়া দরকার। না, সেটা আমাদের এখনকার যে প্রেসিডেন্ট আছেন নাজমুল হাসান পাপন, ওনার বিরুদ্ধে আপনি 1000টা অভিযোগ করতে পারেন, কিন্তু এই অভিযোগ করতে পারবেন না যে উনি খেলোয়াড় বান্ধব না। আমার কাছে কখনো কখনো মনে হয় একটু বেশি খেলোয়াড় বান্ধব, কারণ উনি খেলোয়াড়দের সঙ্গে খুবই ব্যক্তিগত যোগাযোগ রাখেন, রেগুলার কথা বলেন। সেইখানে আমি খুব একটা প্রবলেম দেখি না। এটা হয়তো হবে একজন সাকিবের পর্যায়ের একজন খেলোয়াড়, এখানে আকরাম খান আছেন তাদের পর্যায়ের একজন খেলোয়াড়। ভারতে আমরা যেমন দেখছি সৌরভ গাঙ্গুলি বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, সেটাতে একটা অ্যাডভান্টেজ থাকেই, যেহেতু তিনি নিজে ওই লেভেলে খেলেছেন, কি হয় ড্রেসিং রুমে, মাঠে কি হয়, এগুলো জানতে পারেন, বুঝতে পারেন। দেশের বাইরেও দেশের প্রেসিডেন্টের একটা গ্রহণযোগ্যতা একটু বেশি থাকে, কিন্তু সেটা কার্যক্ষেত্রে আমি একটা জিনিস খুব বারবারই মনে করে দিতে চাই, প্রায় দেই এটা, সেটা হচ্ছে কি যে ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনটা একদম কমপ্লিটলি একটা ডিফারেন্ট জিনিস। এটা এমন না যে একজন বড় প্লেয়ার হলেই তিনি খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটর হবে। বড় প্লেয়ারও ভালো অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে, সেক্ষেত্রে তার বড় প্লেয়ার হওয়াটা একটা বাড়তি মাত্রা যোগ করে, বাড়তি তাকে একটা সুবিধা দেয়। কিন্তু আপনি যদি ক্রিকেট ইতিহাসে সব বিখ্যাত অ্যাডমিনিস্ট্রেটর দেখেন, তারা কেউই কিন্তু সেই অর্থে বড় প্লেয়ার ছিলেন না। তো এইটা আমরা একটু ভুল করি। আমরা যদি ওইটা বলতাম তাহলে বাংলাদেশ ক্রিকেট পৃথিবীর বেস্ট ক্রিকেট টিম হয়ে যেত এতদিনে, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে পরিমাণ সাবেক খেলোয়াড় আছেন এবং 3 জন এক্স ক্যাপ্টেন আছেন, এটা পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি। এই মুহূর্তে পৃথিবীর কোনো ক্রিকেট বোর্ডে নাই, অতীতেও কখনো ছিল। কাজেই ভালো প্লেয়ার বা গ্রেট প্লেয়ার হইলেই তিনি ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর হবেন, এটা কোনো নিশ্চয়তা নাই। আবার হবেন না এটাও আমরা বলতে পারবো না, কারণ এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা এরিয়া। কিন্তু সাকিব, কালকে আমি সাকিবের ইন্টারভিউ করেছি, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তো সাকিবকে আমি আপনি যেটা বললেন, যদি কাছ থেকে দেখার অভিজ্ঞতার কথা বলি, সাকিবের ভেতর একটা কিছু বাড়তি কিছু আছে, যেটা হচ্ছে যে হি ওয়ান্টস টু বি দ্য বেস্ট। ও যেটাই করে সেটা 1 নম্বর হতে চায়, এটা তার ভিতরে। এটা ফাহিম ভাই আর ভালো বলতে পারবেন, উনি আরো মানে প্লেয়ার সাকিবের যে ইনস্টিংক্ট ওটা উনি আর বেটার জানেন। কিন্তু সাকিবের ক্ষেত্রে আমি জানি, সাকিব যদি ডিসিশন নেন যে তিনি অ্যাডমিনিস্ট্রেশনে আসবেন, তিনি সেই টপ জায়গাটার জন্যই টার্গেট করবেন, এবং সেখানে প্রবাবলি হি উইল ট্রাই হিজ বেস্ট। কিন্তু তারপরে সেটা বেস্ট হবেন কি হবেন না সেটা বলা খুব কঠিন। আর আমাদের ইতিহাসে এমন কোনো বিশাল ইতিহাস না যে আমাদের বিশাল সব প্রেসিডেন্ট ছিলেন, বিরাট অর্জন আছে একজন ছাড়া। কারোর সাথে আসলে কম্পারিজনে যেতেও চাই না। তাহমিদ অমিত, উৎপল শুভ্রের কাছে আপনার কোনো প্রশ্ন আছে কিনা? সুব্রতা, একটা জিনিস সবাই গণমাধ্যমে মানে সোশ্যাল মিডিয়ায় সবাই জানতে চাচ্ছে যে সাকিব আল হাসানের যে চিঠিটা এসছে, যেটা আপনিও লিখেছেন, সেই চিঠিটা তিনি তো সিও বরাবর লিখেছেন, সাকিব লিখেছেন, সেই চিঠি গণমাধ্যম সোশ্যাল মিডিয়ায় আসলো কিভাবে? আপনি সাংবাদিক হয়ে প্রশ্নটা করলেন কিভাবে? সাংবাদিকের প্রথম কাজ হচ্ছে তো সোর্স না বলা। এই চিঠি সাকিব আল হাসান দেননি, আকরাম খান আছেন উনি দেননি, আকরাম যেহেতু আছে জন্য বললাম, যাকে লেখা হয়েছে তিনিও দেননি, এটুকু আমি বলতে পারি, কিন্তু কে দিয়েছেন এটা আমি বলবো। উৎপল শুভ্রকে অবশ্যই ধন্যবাদ। অমিত, আমার তো মনে হয় না আপনি আর কোনো প্রশ্ন করবেন। আমি বাকি যারা অতিথি আছেন তাদের কাছে আবারও ফিরে আসবো। একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে আসছি একটু পর।
আপনারা দেখছেন আমজনতা। আমাদের সঙ্গে আছেন নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকেট বিশ্লেষক ও ক্রিকেট উপদেষ্টা বিকেএসপি। তার কাছে আমি জানতে চাই 22 গজের খেলা ক্রিকেট, সেখানে ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে দারুণ খেলেও দুটি টেস্টেই সহজ জয় হাতছাড়া করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরের প্রথম ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণ করেছে সাকিববিহীন বাংলাদেশ। মাঠে না খেললেও মাঠের বাইরে ঠিকই কিন্তু খেলছেন সাকিব আল হাসান। তার কথায় রুষ্ট বিসিবির একাধিক পরিচালক। কেন এমন হচ্ছে? আসলে মাঠের বাইরের খেলাটাই কি এখন বেশি জমজমাট কিনা? ঠিক তা না, এই খেলাটা হয়তো আমি বা অন্য কেউ খেললে এত জমতো নাকি, এই কথাগুলো আমি যদি বলতাম এত জমতো নাকি, এই কথাটা সাকিব বলেছে বলে আমার ধারণা। কারণ সাকিবের প্রত্যেকটা কথার পিছনে হয়তো কিছু জাস্টিফিকেশনও থাকে, কিছু কারণও থাকে। আমার মনে হয় না খুব খেলাফেলা করে কথা বলার মানুষ সে, যেটা বলে সেটা কিছু ভেবেচিন্তেই বলে। নট নেসেসারি তার সব কথাই ঠিক হতে হবে তা না, তবে সে ভেবেচিন্তে কথা বলে। যে কথাগুলো সে বলেছে আমার মনে হয় না আমরা কম বেশি সবাই এই কথাগুলো কিন্তু প্রায় বলেছি। সেটা আমি উৎসবের কথা বলতে পারি, অমিতের কথা বলতে পারি। আমরা কিন্তু কম বেশি বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন সময়ে এই সমস্যাগুলো তুলে ধরেছি, বা এর বাইরে আরো অনেক সমস্যা নিয়ে আলোচনা করেছি। কিন্তু এটা যেহেতু সাকিব আল হাসান নিজে বলেছে এবং প্রবাবলি যেহেতু কন্ট্রাকচুয়াল একজন প্লেয়ার, সেই জন্য হয়তো এটাকে আমরা এইভাবে দেখছি, এইভাবে মিডিয়া এইভাবে দেখছে, বোর্ড এটাকে এইভাবে দেখছে। কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আছে, কম বেশি আছে কিন্তু। এবং একটু আগে যেটা বললেন যে হ্যাঁ প্রবাবলি এই ডিসকাশনটা বোধহয় হওয়া দরকার, কারণ আমরা আমাদের ক্রিকেট এখন আস্তে আস্তে আমাদের গ্রাফটা যেদিকে যাচ্ছে, এটা যদি এই এখনই আমরা অ্যাড্রেস করতে না পারি, কিছু কিছু ভেতরের সমস্যাগুলো দূর করতে না পারি, আমাদের ক্রিকেটটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং উই কান্ট এফোর্ড দ্যাট। সো আমার মনে হয় ইট ক্যান বি এ গুড স্টার্টিং পয়েন্ট। হয়তো সবাই এখনই মানসিকভাবে খুব খারাপ অবস্থায় আছে, সেটা বোর্ড হতে পারে, সাকিবের দিকের থেকে হতে পারে, বা অন্যান্য খেলোয়াড়রাও হতে পারে। কিন্তু দিস এ গুড স্টার্টিং পয়েন্ট। আমাদেরকে এখন বোধহয় একটু অন্যভাবে ভাবতে হবে এই বিষয়গুলোকে নিয়ে, সো দ্যাট আমাদের ক্রিকেটটা নিজেদেরকে আয়নায় দেখবার কথা আপনি বলছেন। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন। আপনি বলেছেন আপনি সাকিবকে বেশ কাছ থেকে দেখেছেন, এই জন্যই আপনাকে বলছি। আপনি বলেছেন সাকিব যা বলেন ভেবে চিনতে বলেন, এমনি এমনি বলেন না। তাহলে তিনি যে বললেন যে আমি যদি বিসিবির প্রেসিডেন্ট হতাম, বেস্ট প্রেসিডেন্ট হতাম, সেটা কি এমনি এমনি বললেন, না এটা কোনো কিছুর ইঙ্গিত দেয়? এই সময়ে এসে যখন তিনি বলছেন আমি আর খেলবো বড় জোর 2 বছর 3 বছর বা 1 বছরও হতে পারে, এই সময় এসে যে তিনি এই কথা বললেন, এটা কি কোনো কিছু ইঙ্গিত বহন করে কিনা? নট নেসেসারি। জিনিস প্রশ্ন করা হয়েছিল বোধহয় সে উত্তরটা দিয়েছে। তবে এটা তার মাথায় থাকতে পারে যে জীবনে যদি কখনো সুযোগ পাই আমি কিভাবে দেখবো এটাকে, কারণ তার পক্ষে সেই সুযোগটা আছে। এই মুহূর্তে যে 10 বছরের যে ছেলেটা হয়তো অন্য কোনো একটা ডিস্ট্রিক্টে ছোট্ট একটা ক্রিকেট ব্যাট নিয়ে ঘুরছে, তার সাথে কিন্তু সেই ছেলেরই 15 বছর পরে জাতীয় দলে খেলার যে একটা যোগসূত্র, এটা এখনকার বোর্ডের কেউ দেখতে পায় না, কিন্তু সাকিব বোধহয় দেখতে পায়। এটা বোধহয় সাকিবের অ্যাডভান্টেজ। ওর যদি সততা থাকে, ও যদি কখনো বোর্ডে আসতে পারে, তাহলে তার যে অভিজ্ঞতা আছে সেটা বোধহয় দারুণভাবে কাজে আসতে পারে। আমার মনে হয় সেই ভিশনটা তাকে সাহস দেয় বা শক্তি দেয় এসব কথা বলতে। আমি জানি না, হয়তো 1 বছর বা 2 বছর পরে হয়তো তার পুরো চিন্তাটাই বদলে যাবে, সে হয়তো অন্য কোনো কিছুতে ডুবে যাবে, এটা মধ্যে আসবে না। কিন্তু সাকিব, উৎপল শুভ্র যেটা বললো এবং আপনার কথাও মনে হলো, সাকিব যখন যেটা করে সেটাতে সে বেস্ট হতে চায়, এটা তার চেষ্টা থাকে। আমাদের সঙ্গে জান্নাতুল ফেরদৌস পিয়া, ক্রিকেট উপস্থাপক, মডেল, অভিনেত্রী, তিনিও যুক্ত হয়েছেন। তাহমিদ, অমিত, এখন আমি আপনার কাছে যেতে চাই এবং আপনাকে আমি ব্যাটিংটা ছেড়ে দিতে চাই। আপনি উপস্থাপনার ব্যাটিংটা করতে পারেন। আপনি এখন প্রশ্ন করুন অতিথিদের। যে সাকিব তো জানি যে পিয়া অনেক জায়গায় গিয়েছেন, অনেক কিছু বলেছেন, যে একটা ইম্প্যাক্ট থাকে যে সাকিব আল হাসান যখন কথা বলেন, যেটা ফাহিম ভাই বললেন যে তিনি যখন বলেন তার ইম্প্যাক্টটা অনেক বেশি হয়, যেটা ফাহিম ভাই বা অন্য কেউ বললে এত ইম্প্যাক্ট থাকে না। তা আমরা যে সাকিব আল হাসান একটা কথা যখন বলেন তার ইম্প্যাক্ট আসলে সারা পৃথিবীব্যাপী থাকে। ওনার কাছে জানতে চাবো, সাকিবের কাছে যে ব্র্যান্ডিংয়ের কথা বা ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডিং বলা হয়, যে সাকিব হাসান সারা পৃথিবীতে আমাদের বিজ্ঞাপন, সাকিবের এই কথাগুলো বা সাকিবকে তিনি অসংখ্য জায়গায় দেশে বিদেশে উপস্থাপনায় গিয়েছেন, তখন সাকিবকে এই ব্র্যান্ডিংটা কীভাবে দেখেন? সাকিব আসলে বাংলাদেশের জন্য কত বড় বিজ্ঞাপন? বাংলাদেশের এ সময় সবচেয়ে বড় সুপারস্টার বলেন আর ব্র্যান্ডিং এর জন্য সবচেয়ে শীর্ষে যে আছে সাকিব আল হাসান রয়েছে, তাতে কোনো সন্দেহ নাই। এবং আমার সাকিব আল হাসানকে যতটুকু আমি দেখেছি, ইন্টারভিউর সময় দেখেছি বা খেলার মাঠে দেখেছি, আমার মনে হচ্ছে উনি সবসময় খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করেন। এবং যতই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলুক না কেন, আমার মনে হয় আকামের একটা কত সুন্দর একটা কথা বলেছে, আই রেসপেক্ট, যেহেতু চাকরির কথা বলে উনি মনের মধ্যে না রেখে উনি বলে ফেলে, বাট
যেহেতু তিনি সবচেয়ে বড় একটা ব্র্যান্ড, একটা দেশকে রিপ্রেজেন্ট করে, আমার মনে হয় সমস্যা থাকতেই পারে, যেটা সমস্যা থাকলে সেটা আমার মনে হয় সবার সামনে পাবলিকলি ওপেন না করে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা প্রথমে এসে ডেফিনেটলি সেখানে এসে কথা বলা উচিত। কিন্তু সেটা ক্রিকেট নিয়ে বলবো না, সেটা আমি বলবো যে কোনো একটা জায়গা থেকে আমি বলবো। এবং তিনি যেহেতু একটা বড় একটা ব্র্যান্ড হয়ে গিয়েছেন, যা তিনি যে কোনো কথা বললেন বড় বড় নিউজ চলে আসছে, বড় বড় লোকজন এসে সেটা নিয়ে কথা বলা শুরু করে, তো আমরা অবশ্যই আরেকটু ভেবেচিন্তে কথা বললে মনে হয় ওনার জন্য ভালো, দেশের জন্য ভালো, সবার জন্য ভালো, শান্তি বজায় থাকে। শান্তি বজায় থাকে। অমিত, দেবব্রত পালকে কোনো প্রশ্ন করতে চান? হ্যাঁ, দেবদাকে আপনি যে প্রশ্নটাই করছিলেন, আসলে কোয়াব আসলে সেই ভূমিকাটা পালন করছে কিনা ক্রিকেটাররা। আমরা জানি যে ক্রিকেটারদের যেসব দাবি ছিল সে সমস্ত দাবি 2019 সালে সেগুলো পালন করা কোয়াব কতটুকু এগিয়েছে, বা সাকিবের এই সংকট যেটা ক্রিকেট অপারেশনস কাজ করছে না, এইচপি কাজ করছে না, এসব নিয়ে ক্রিকেট বোর্ডের সাথে আপনারা কি আসলে কোনো কথা বলেছেন কিনা? জি, আসলে প্রথম যে প্রশ্নটা আমি আসলে ভালো করে শুনতে পাইনি, তখন আপনাদেরকে বলি, আমাদের ফর্মার ক্যাপ্টেন যখন ক্রিকেট বোর্ডের পরিচালক হলেন এবং বোর্ড প্রেসিডেন্ট, বর্তমান বোর্ড প্রেসিডেন্ট, উনিও কিন্তু অনেক ক্রিকেটার বান্ধব। আমি সবসময় বলি, আপনি ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন দেখেন, আজকে যারা 3 জন ফর্মার ক্যাপ্টেন আছেন, আমরা কিন্তু অনেকদিন যাবৎ প্রায় সংগ্রাম করছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে ক্রিকেট প্লেয়ার থাকতে হবে। সেই প্রেক্ষিতেই কিন্তু তারা ইনক্লুড কিন্তু হয়েছেন। এবং আমরা কোয়াব থেকে, আপনারা বলছেন যে আমাদের কোয়াবের প্রেসিডেন্ট ক্রিকেট বোর্ডে আছেন, ভাইস প্রেসিডেন্ট ক্রিকেট বোর্ডে আছেন, আকরাম ভাইরা আছেন, সবাইকে নিয়েই কিন্তু আমাদের প্লেয়ার ট্রান্সফার। আপনি দেখবেন যে কোনো সময় থেকে আমাদের জন্য কাজ করাটা এখন অনেক ইজি হচ্ছে। আমরা প্লেয়ারদের দাবি তোলা, ফর এক্সাম্পল রাজীবের ব্যাপারটা আমি সরাসরি আকরাম ভাইয়ের সঙ্গে কথা বলেছি, সিইওর সঙ্গে কথা বলেছি। এর বিগত সময়ে যখন আকরাম ভাই অপারেশন কমিটিতে আছেন, এর আগে দুর্যোগ ভাই ছিলেন, ন্যাশনাল টিমের প্লেয়ারদের আপনার বেতনের কাঠামো বাড়ানো, সবকিছু আমাদের জন্য কিন্তু এখন খুব ইজি হয়েছে। তারা পরিচালনা পর্ষদে আছেন বলে আমরা কাজ করছি, আমরা কিন্তু বুঝতে পারছি। তাবিদ ভাই, আপনি আমাদেরকে একটা জিনিস বলেন, হ্যাঁ আমরা হয়তো 100% পারছি না, আপনি বলেন যে আমরা এই কাজটা পারি নাই। ক্রিকেটারদের একটা আন্দোলন হয়েছিল, একটি সময়ের প্রয়োজনে অনেক কিছুই হয়, সময়ের প্রয়োজনে আপনার স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, 90-এর গণঅভ্যুত্থান হয়েছিল, সময়ের প্রয়োজনে অনেক কিছু কিন্তু হয়। আমরাও এটাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করেছি। আপনি দেখেন, আমরা যখন 2000 সালে দাদা আকরাম ভাই, ফাইম স্যার আপনারাও বলতে পারবেন, আমরা শুধু 400 টাকা দিয়ে নিয়ে কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেট শুরু করেছিলাম। সেই জায়গা থেকে এখন প্লেয়ারদের ডেইলি অ্যালাউন্স 2000 টাকা এবং প্লেয়ার্স মানি কিন্তু 55,000 থেকে প্রাইজ মানি 55,000 টাকার মতো। সো আপনি কিন্তু এখন এটা বলার কিন্তু অবকাশ নাই যে আমরা পারছি না। ডেফিনেটলি আমাদের জন্য এখন যেটা মূল চ্যালেঞ্জ প্রেক্ষাপট নিতে হচ্ছে যে জাতীয় একজন টেস্ট ক্রিকেটার এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটার, তাদের যে ব্যবধানটা, তাদের আমরা অর্থনৈতিক সমৃদ্ধি বলি, তাদের প্রাতিষ্ঠানিক ফেসিলিটিস বলি, প্র্যাকটিস ফেসিলিটিস বলি, এই জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের জন্য এখন মেইন চ্যালেঞ্জ কিন্তু এটা। আপনাকে আরো বলি, আজকে সাকিব আল হাসান বোর্ড প্রেসিডেন্ট হবেন, ডেফিনেটলি ইমরান খানও তো দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আমাদের সাকিব আল হাসান কি ইমরান খানের থেকে কম? আমি কখনোই ব্যক্তিগতভাবে এটা মনে করি না। সাকিব এটা বলতেই পারে, বোর্ড প্রেসিডেন্ট হতে পারে, আরো বড় কিছু আমরা তার কাছ থেকে আশা করি। কিন্তু আপনি যদি দেখেন, ভেরি অনেস্টলি আমি বলি, আমরা আমাদের যে ফার্স্ট ক্লাস প্লেয়ার, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সার্বক্ষণিক যোগাযোগ করছি। আমরা কিন্তু সাকিবের সঙ্গেও আমাদের কিন্তু ব্যক্তিগত নৈকট্যতা খুবই ভালো। পাল, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, তখন আপনি এই প্রশ্নটা, আমার সেই প্রশ্নটা মনে হয় ঠিক মতো শুনেননি। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই দেবব্রত পাল। ধরেন, আমি উদাহরণ হিসেবে দেখালাম, কেউ একজন যাত্রী কল্যাণ সমিতিরও মেম্বার, আবার পরিবহন মালিক সমিতিরও মেম্বার, তাকে কি আসলে যাত্রীরা কোনো কারণে বিশ্বাস করবে? আপনি বুঝতে পেরেছেন সংকটটা কোথায়। কোয়াবের মানুষজন যদি বিসিবিরও পরিচালক হয়, আবার বিসিবির পদে যে আছে সে কোয়াবে থাকে, তাহলে ক্রিকেটাররা কোন ভরসায় তাকে বিশ্বাস করবে? কেননা বিশ্বাস করতে পারছে না বা সেই সুবিধাটা আদায় করতে পারছে না বলেই কি ক্রিকেটারদেরকে বাইরে এসে বারবার কথা বলতে হচ্ছে কিনা? আপনারও, আমি যতদূর জানি, বিসিবিতে একটি পদ আছে, কেন সেটা? আমার প্রশ্নটি বারবার, আমি এই প্রশ্নটি করলে কেন যেন দেবব্রত পালের সংযুক্তি আমরা হারিয়ে ফেলছি, আমি ঠিক জানি না কেন। অমিত, আপনি কি আকরাম ভাই অনেকক্ষণ চুপ করে আমাদের কথা শুনছেন, আমার মনে হয় আকরাম ভাইকে একটা প্রশ্ন করা যেটা হচ্ছে, দরকার। আকরাম খান বাংলাদেশি ক্রিকেটের কিংবদন্তি। হ্যাঁ, যদি আপনি সাকিব আল হাসান তো এখন কিংবদন্তি, এখন আমাদের কাছে অনেক বড় কিছু, বাট বাংলাদেশি ক্রিকেটের সাকিব, আকরাম খান আমাদের কাছে অনেক বড় কিছু। তা কথাগুলো আমরা প্রত্যেকে, যদি সমস্যা থাকে, আমরা বিশ্বাস করি আকরাম খান নিশ্চয়ই সাকিবের সঙ্গে কথা বলে সমস্যা
সমস্যার সমাধান করবে বাংলাদেশের ক্রিকেটের। আমার মনে হচ্ছে আপনি আকরাম খানকে কি প্রশ্ন করছেন না তার প্রশংসা করছেন আমি বুঝতে পারছি না। প্রশংসার অবশ্যই যোগ্য, আকরাম খান অবশ্যই সম্মানিত ব্যক্তি এবং তার প্রশংসা অবশ্যই করবো। আপনি কি প্রশ্ন যদি না করেন আমি একটা প্রশ্ন আমি জুড়ে দিতে চাই। সাকিব কিন্তু একটা যুক্তিসঙ্গত কথা বলেছেন। কেমন বলেছেন? যে ন্যাশনাল টিম ভালো করলে যেমন বোর্ড কৃতিত্ব পায়, খারাপ করলে তেমনি তার দায়ও নিতে হবে। সবাই ঢালাওভাবে কেন প্লেয়ারদের বারবার দোষ দিয়ে যাবে, এটা তো ঠিক না। আসলেই কি ঠিক? আপনি কি বলতে পারবেন আমি কোনোদিন এটা বলেছি? আপনি একটা প্রমাণ দেখান যে আমি বোর্ডের কথা বলেছি আকরাম খান, আমি ব্যক্তিগতভাবে আপনার কথা বলিনি। হ্যাঁ, তাহলে তো আমাকে তো সাকিব ব্যক্তিগতভাবে বলেছে যে আমি নাকি বলেছি ও টেস্ট খেলতে চায় না। আপনারা কেউ বলেন আমি কোনোদিন কোথাও দেখাতে পারবেন আমি এটা বলেছি? শুনেন, আমি কিন্তু পার্ট ওদের, আমাদের সবচেয়ে বড় নির্ভর করে ক্রিকেট অপারেশনে। যদি প্লেয়াররা যদি ভালো করে সাকসেস হলে ক্রিকেট অপারেশনের সাকসেস, আর যদি ব্যর্থ হয় তাহলে এটা আমাদের ব্যর্থ। সেটা কিন্তু এটা কিন্তু আমরা পার্ট। কেন, যখন আপনার সাকসেস হয়ে আসে তখন কিন্তু আমরা গিয়ে ওদেরকে রিসিভ করি, আমরা মনে করি যতটুকু পারি। আমরা যখন খেলেছি আমরা যেভাবে বোনাস টোনাস পাইনি, আমরা কিন্তু চেষ্টা করেছি প্রাইজ মানিটা যে আমরা কিন্তু দিচ্ছি। কিন্তু কথা যেটা হয়েছে যে আপনার যে বোর্ড কোনোদিন ওইভাবে সমালোচনা করেনি, অফিসিয়ালি বলেনি। ইভেন অফিসিয়ালি আমি যতটুকু জানি, আমি দেখা মতো আমি শুনিনি যে সাকিব যে টেস্ট খেলতে চায় না। কারণ আমরা একটা বলছি হ্যাঁ কিছু প্লেয়ারের কিছু ফরম্যাট নিয়ে সমস্যা আছে, সেটা নিয়ে। যেমন এখন আমি একটা উদাহরণ দিতে পারি, সাইফুদ্দিন, ও কিন্তু আপনার টেস্টে কিন্তু ইজ নট অ্যাভেলেবল, কারণ ওর ফিটনেসটা ওই লেভেলে নাই। সো এখন ওকে কিন্তু ওই জিনিসটা আমরা বিবেচনা করবো, ওকে ওয়ান ডে বা শর্ট ফরম্যাটে নিব আমরা। আর প্রত্যেকটা জিনিস যদি এখন, এই জন্য আমি বলছি যে কোনো ব্যক্তির কারণে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করা যাবে না। আমার কথা হলো প্রত্যেকটা জায়গায় প্রবলেম আছে, ওটা প্রবলেম সলভ করতে হবে। আমি মানুষকে জানিয়ে তো আমি প্রবলেম সলভ করে, তো এটা তো প্রবলেম সলভ হলো না। আপনি যদি আন্দোলন করেন তাহলে আপনি আমাদেরকে না জানিয়ে ওরা আন্দোলন করেছে, আপনার 12টা ইয়ে দিয়েছে, পয়েন্ট দিয়েছে, এটা করতে হবে এটা করতে হবে। আগে তো আমাদেরকে বলতে হবে যে আপনাদের এইগুলা হচ্ছে না, এটা আমাদের ঠিক করতে হবে। সো এইভাবেই কিন্তু আপনি বাইরে গিয়ে ক্রিকেটটা যেহেতু ঠিক আসছে আজকে, যত কিছু বলেন, আমি আবার বারবার বলছি এটাকে ধ্বংস থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। ধ্বংস থেকে বাঁচাতে হবে আকরাম খান, আপনি বলছেন। অমিত, আমি আপনাকে প্রশ্ন রেডি থাকতে বলছি। আমি উৎপল শুভ্রর কাছে একটা প্রশ্নে যাব, তারপরে আমি আপনার কাছে প্রশ্নের জন্য আবার যাব। উৎপল শুভ্র, আপনি যখন আছেনই, আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাই। এই যে আকরাম খান বললেন কোনো ব্যক্তির কারণে ক্রিকেট ধ্বংস হয়ে যাবে, সেটা করা যাবে না। কিন্তু ব্যক্তিটি যদি সাকিব আল হাসান হন, ব্যক্তিটি যদি এমন একজন ব্র্যান্ড হন যিনি বাংলাদেশের ক্রিকেটকে ব্র্যান্ডের মর্যাদা দিয়েছেন, বা বাংলাদেশের ক্রিকেট বললে অনেকখানি সাকিব আল হাসানের যে অবদান সেটা অস্বীকার করার উপায় নেই, তিনি যখন একটা কথা বলেন সেই কথায় কি ক্রিকেট ধ্বংস হয়ে যাবার মতো পরিস্থিতি তৈরি হতে পারে কিনা? না, আমার মনে হয় না আকরাম সেটা মিন করেছে। আসলে এটা যে কোনো ব্যক্তির কাছে, এটা আপনি শুধু সাকিব কেন, এটা ব্র্যাডম্যান হন, লারা হন, তেন্ডুলকার হন, এটা আমরা সবসময় কথায় কথায় বলি দ্য গেম ইজ গ্রেটার দেন এনিথিং এলস। এটা সত্যি কথা। খেলাটা চলবে। সাকিব সাকিব চিরদিন থাকবে না, কিন্তু ক্রিকেট খেলা থাকবে। আকরামরা খেলেছেন, আকরামরা নাই, ক্রিকেট খেলা চলছে। আমি যেটা নিয়ে ওরিড আসলে, আকরাম যে জিনিসটা আসলে আমার ধারণা যেটা নিয়ে আকরাম খানেরও দুশ্চিন্তা, আমাদের ক্রিকেট সংস্কৃতি যেটা ক্রিকেট কালচার, এটা নিয়ে একটা সিরিয়াস একটা কনসার্ন দেখা দিয়েছে। আপনি যদি দেখেন এই যে পৃথিবীর আর কোনো দেশের বোর্ডে, ওয়েস্ট ইন্ডিজে ঠিক আছে ওদের পেমেন্ট নিয়ে নানা কিছু নিয়ে ওদের প্লেয়ারদের সঙ্গে বোর্ডের একটা গন্ডগোল লেগে থাকে, এর বাইরে আর কোনো ক্রিকেট বোর্ডে কিন্তু আপনি এটা দেখবেন, আর কোন দেশের ক্রিকেট এটা দেখবেন না যে এইরকম প্রকাশ্যে যে টেলিভিশনে অনুষ্ঠান হচ্ছে 2 দিন পর পর। কেন হচ্ছে? কারণ আপনারা সেই বিষয়টা পাচ্ছেন, ওরকম বিতর্কের একটা বিষয়। এত বিতর্ক হওয়াটা, ক্রিকেটে এত বড় বড় সুপারস্টার হয়ে যায় না এখনো, এত বিরাট কোনো দল না যে প্রতিদিনের নিয়ে বিতর্ক হবে, এটা একটা। আরেকটা হচ্ছে সবকিছু মিলে যদি বলে দেখি ওভারঅল কালচারটা দেখেন, আমি আমার নতুন একটা ওয়েবসাইট লঞ্চ করেছি, সেখানে নিচে প্রচুর মানুষের কমেন্ট গুলো খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে যারা সাকিবকে সাপোর্ট করছে তারা তামিমকে গালি দিচ্ছে, যে তামিমিয়ান, সাকিবিয়ান, অদ্ভুত একটা কতগুলো টার্ম শুনছে। ভাই, তারা সবাই বাংলাদেশ ন্যাশনাল টিমের পক্ষে খেলে, যে টিম খেলে। কখনো সাকিব ভালো করবে, কখনো তামিম ভালো করবে, সবার কম্বাইন্ড ইয়েতেই দেশ আগাবে, ক্রিকেট আগাবে, দল জিতবে। এটা অদ্ভুত একটা খেয়ে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বোর্ড, খেলোয়াড়দের ফলোয়ারদের ভিতরে মনে হচ্ছে সাকিবের ফলোয়ারদের কাজ হচ্ছে তামিম কতভাবে খারাপ প্রমাণ করা যায়, তামিমের লোক মানুষ মুশফিককে কিভাবে খারাপ প্রমাণ করা যায়। সবকিছু মিলে আমার কাছে পুরো পরিবেশটা একটা অসুস্থ একটা পরিবেশ মনে হচ্ছে। এবং ক্রিকেটের যে ফাহিম ভাই আরো ভালো বলতে পারবেন আমি জানি, কারণ ফাহিম ভাই আমার এই চিন্তারই অনুসারী। ক্রিকেট বলতে আমরা যে একটা সুস্থ নির্মল একটা বলি, যে একটা খারাপ কোনো কিছু দেখলে শুধু ক্রিকেটের ক্ষেত্রে না, যে আপনি অন্য কোনো ক্ষেত্রে খারাপ কোনো কাজ করলে আমরা বলি দিস ইজ নট ক্রিকেট। মানে ক্রিকেট একটা সামথিং
এই জায়গাতে আমি মনে করি যে বাংলাদেশের ক্রিকেটের একটা বড় একটা দুশ্চিন্তার জায়গা, যে বাংলাদেশের ক্রিকেট দিন দিন আরো আমি মনে করি যে অসুস্থ একটা জায়গায় চলে যাবে। আমি এখানে এটা বলি উৎপল শুভ্র, আমি অমিতের কাছ থেকে প্রশ্ন নিতে চাই। অমিত, আমি আকরাম ভাইয়ের কাছে একটা যে কথা এখানে জিজ্ঞেস করা, আমি অনেক আগে চাচ্ছিলাম সেই প্রশ্নটি করবার জন্য, যে এখানে অনেকগুলো ইকুয়েশন থাকে সবসময়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন কিন্তু নভেম্বরে। এর আগে অনেক জায়গায় আপনাদের কাছে কথা অনেকের কাছ থেকে শুনেছি, সাকিবের হঠাৎ করে কথা বলার মধ্যে ষড়যন্ত্র খোঁজা হচ্ছে, মাশরাফি মুখ খুলেছেন। নির্বাচনের আগে সিনিয়র ক্রিকেটারদের এরকম কথা বলার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক কি আপনারা খুঁজে পান? শুনেন, আমি অত ডিপলি যাই না, আর যেতে অভ্যস্ত না, আমি যাই না। বাট এটা ঠিক যে আমি ইলেকশন নিয়ে অত ভ্যারিড না, আমি যত ভ্যারিড বাংলাদেশ ক্রিকেট নিয়ে। কারণ পৃথিবীতে আমি আরেকটা কথা বলি যে আজকে বাংলাদেশ যে পর্যায়ে আসছে, এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি আপনি বলেন তাহলে হবে না। হ্যাঁ, যারা আছে মনে করেন, যারা মাশরাফি, হি ডিড লট অফ গুড থিংস ফর বাংলাদেশ ক্রিকেট, ও কিন্তু একটা বাংলাদেশ একটা ভালো পর্যায়ে নিয়ে আসছে। বাট আপনি এককভাবে ওকে দিতে পারবেন না। আপনি এটা কিন্তু আমরা সবাই কিন্তু অ্যাজ এ টিম আসছে, তা আমাকে কিন্তু ওই চিন্তা করতে হবে। এখন মনে করেন যে আপনি ইলেকশন নিয়ে এটা বড় ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো যে ক্রিকেটে কি অবস্থা আছে। এখন এই মুহূর্তে দেখেন আমাদের টিম কিন্তু নিউজিল্যান্ডে খেলছে, আমাদের কালকে কিন্তু ওয়ানডে আছে, ওই চিন্তা তো আমাদের আছে। কিন্তু এখন এই সময় যদি বোর্ডের সাথে প্লেয়ারের সাথে এই সম্পর্ক যদি হয়, তাহলে ওখানে কি এফেক্ট পড়বে না? 100% এফেক্টটা পড়বে। তো এইগুলা আপনাকে আমি আবারও বলছি যে আপনার প্রবলেম থাকবে, সব জায়গায় প্রবলেম আছে, বাট ইটস লাইক এ ফ্যামিলি। এটা কিন্তু আমাদেরকে বসে কিন্তু সমাধান করতে হবে। আর যদি জানায় যদি করেন, এটা কিন্তু প্রবলেম না, এটা প্রবলেম ক্রিয়েট করছে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। জি, নাজমুল আবেদিন ফাহিমের কাছে আমার একটা প্রশ্ন। এর আগে সাকিব যখন মিডিয়ার সামনে এসে কথা বলে, ওই যে আমাদের 2019-এর কথা নিশ্চয়ই আপনার মনে আছে, তখন কিন্তু একটা কি বলবো, সাকিব নিষিদ্ধ হয়েছিল, ক্রিকেট প্রেমীরা তার খেলা মিস করেছে। এবারও মিডিয়ার সামনে এসে কথা বললেন সাকিব এবং বেশ আলোচনার জন্ম দিয়েছে। এবারও ওইরকম ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে না তো? আপনি কিছু আঁচ করেন? নিশ্চয়ই না। আমার মনে হয় এটা একটা নির্দিষ্ট সময়ে কিছু কথা প্রসঙ্গে কিছু কথা এসছে, এর বেশি কিছুই না। এবং আমার যেটা আমি যেটা ফিল করি, হয়তো প্রত্যেকের কিছু গ্রিভেন্স আছে, কিছু গ্রাজ আছে, লম্বা একটা ক্যারিয়ার, এবং ক্যারিয়ারে অনেক ঘটনাই ঘটেছে, অনেক কিছু ব্যক্তিগত পর্যায়ে ঘটেছে। মাশরাফি সম্পর্কে কিছু প্রমোর কথা আমরা শুনলাম। সো অনেক গ্রিভেন্স আছে খেলোয়াড়দের, এটা অবভিয়াসলি সত্যি কথা, এবং সেগুলি হয়তো মাঝে মাঝে প্রকাশিত হচ্ছে ঘটনার চক্রে। এবং আমার মনে হয় এটা তেমনই একটা ঘটনা, এর বেশি কিছু আমি অ্যাকচুয়ালি মনে করতে চাই না। তবে হ্যাঁ, যে বিষয়গুলো নিয়ে আলাপ করেছে, এটা হয়তো আরেকটু সহনশীল হতে পারতো। আমি জানি না ব্যক্তিগতভাবে যদি ও এসে বোর্ডের সাথে আলাপ করতো, সেটা কেমনভাবে সম্ভব হতো। যদি সম্ভব হতো এসে করতো, সেটা সম্ভব না বলেই বোধ হয়তো পাবলিকে এই কথাটা সে বলেছে। তবে আমার মনে হয় যেমন ক্রিকেট অপারেশন সে কিছু মন্তব্য করেছে, হয়তো বাংলাদেশ দলের রিসেন্ট পারফরমেন্সের কারণে হাই পারফরমেন্স নিয়ে সে কিছু মন্তব্য করেছে। যদিও রিসেন্টলি হাই পারফরমেন্স বেশ ভালো কাজ দেখাচ্ছে, রিসেন্ট আয়ারল্যান্ড টিমের এগেইনস্টে ভালো খেলেছে, সো তারাও কিছু ভালো কাজ করছে। তবে ওভারঅল হয়তো আমাদের আরো অনেক ভালো কিছু করার সুযোগ আছে, সেই প্রসঙ্গগুলি সে তুলে এনেছে। তবে তারা তুলে আনার ধরনটা হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে। তো আমরা প্রায় শুনি ও যা বলে স্ট্রেট কাট বলে, এবং ওর খেলার মধ্যেও কিন্তু এই জিনিসটা কিন্তু ফুটে ওঠে, যখন মাঠে নামে খেলতে এই জিনিসগুলো ফুটে ওঠে। তবে সবার কাছে এগুলো গ্রহণযোগ্য হতে হবে, নট নেসেসারিলি। তবে এই যে পয়েন্টগুলো তুলেছে নাজমুল আবেদিন ফাহিম, সেগুলো আসলে ভাববার বিষয় আছে, কিন্তু তার তুলে ধরার ধরনটা হয়তো ভালো হয়নি। কিন্তু যেসব পয়েন্ট নিয়ে সে কথা বলেছে, সেগুলো নিয়ে আপনি ভাববার জন্য বলছেন, অনুরোধ করছেন। অমিত, আপনার কাছ থেকে প্রশ্ন চাই। আকরাম ভাইয়ের কাছে নিশ্চয় আবার একই প্রশ্ন, একদম ফাহিম ভাই যেটা বলেছেন, যে সাকিব কীভাবে বলেছেন, কি বলেছেন সেটা বিষয়, কিন্তু যে পয়েন্টগুলো তিনি তুলে ধরেছে আকরাম ভাই, আপনার কাছেও যে ক্রিকেট অপারেশনস ঠিকভাবে কাজ করছে না, এইচপি ঠিকভাবে কাজ করেছে না, আপনার কি মনে হয় আকরাম ভাই, নিজেও তো আপনি চেয়ারম্যান, আপনি কি নিজের মন মতো সব কিছু করতে পেরেছেন এই কয়েক বছরে? আমার যে ধারণা ছিল, প্রথমে একটা কথা বলি, সাকিব কিন্তু না জেনে এটা বলেছে। যদি জানতো তাহলে আয়ারল্যান্ডের সাথে রিসেন্টলি কিন্তু আমাদের হাই পারফরমেন্স কিন্তু অনেক ভালো পারফর্ম করেছে, এবং তার আগে তো মনে করেন কোভিডের জন্য আমরা ওইভাবে ম্যাচগুলো খেলতে পারিনি। যাই হোক, যেটা হয়েছে যে আমি 100% যেরকম চেয়েছিলাম ওরকম হতে পারিনি, বাট মনে করেন যতটুকু চাচ্ছি তার কাছাকাছি যাচ্ছি। মনে করেন আমাদের এখানে আপনার কোনো কোচ একটা বিগ ফ্যাক্টর, কারণ অন্য দেশে কোচ যত সহজে পায়, আমরা কিন্তু অত সহজে পাই না। যেহেতু মনে করেন যে আমাদের ওদের কালচারের চেয়ে আমাদের কালচারের মধ্যে অনেক তফাৎ থাকে, বিদায় দেখা গিয়েছে যে আপনার এক এক সময় 6 মাস 8 মাস করে কিন্তু চলে যাচ্ছে কোচরা।
তারপরে মনে করেন যে আমাদের এই টিম নিয়ে যে সমস্যাগুলো হয়, আপনার ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, তারপর নিউজিল্যান্ড, এরা কিন্তু আবার বাংলাদেশের সাথে কিন্তু আবার এই টিম অত ওরা সময় দিতে চায় না। সো ইটস ভেরি ডিফিকাল্ট। এখানে যে ছিল, যে আছে এবং যে আসবে, এইগুলো কিন্তু আপনার আসবে, এই কঠিন সময়গুলো আসবে। বাট যতটুকু পারি আমরা এটা করছি এবং আশা করছি যে এটা যতটুকু আমাদের করার কথা, আমরা অতটুকু করতে না পারলেও 70% মতো আমরা করছি। আর একটা জিনিস আমি একটা কথা বলতে চাই এখানে, যে অনেকের হয়তো বা ধারণা যে সাকিব কথা বলেছে তারপরে ওর সাসপেন্ড যেটা হয়েছিল, আসলে ওকে কিন্তু সাসপেন্ড করেছে আকসু। এটা কিন্তু একটা আইসিসির একটা, ওদের একটা ডিপার্টমেন্ট আছে, সেটা ফাহিম ভাই দাদা আপনারা ভালোই জানেন। কিন্তু অনেকের ধারণা যে ও কথা বলার পর সেটা ক্রিকেট বোর্ড ওকে সাসপেন্ড করেছে। না, এটা মোটামুটি মনে হয় গণমাধ্যমের কল্যাণে সবাই জানে। কিন্তু আকরাম খান, আপনাকে আমি শেষ প্রশ্নটা করতে চাই এই অনুষ্ঠানের। আমার হাতে আর 20 সেকেন্ড আছে। প্রশ্নটা হচ্ছে, আপনার সঙ্গে সাকিবের হয়তো আর আগামী কয়েক ঘন্টার মধ্যে দেখা হতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। প্রথম দেখা হলে আপনি কি করবেন? একদম আমি জানি এটা হয়তো আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু কি বলবো, ক্রিকেট প্রেমী হিসেবে আমার জানতে ইচ্ছা করছে যে আপনি প্রথমে কি করবেন। বাংলাদেশ ক্রিকেটের জন্য যেটা ভালো হবে আমি সেটাই করব। অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। ক্রিকেটকে আমরা ভালোবাসি, ক্রিকেটকে আমজনতা ভালোবাসে। আমজনতার সঙ্গে থাকুন, কারণ আমজনতার শক্তি বড় শক্তি।